সকলকে আরও একটি ভিডিও ক্লাসে স্বাগতম জানাই। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজম। আজকের এই পর্বে আমি স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসের দ্বিতীয় পর্ব নিয়ে আসলাম এবং এই পর্বে আমি স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসের আরও কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। গত পর্বটি যারা দেখেননি তারা এখানে আপনারা ওপরে একটা লিঙ্ক পাবেন, ওই লিঙ্কে গিয়ে প্রথম পর্বটি দেখে নিতে পারেন। সেখানে আমি বিম কত প্রকার, বিম কাকে বলে এবং বিমের কত ধরনের লোড হতে পারে বিমের উপরে, এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকের এই পর্বে আমি বিমের সাপোর্ট এবং এসএফডি বিএমডির বেসিক নিয়ে আলোচনা করব। সো যারা এই প্রথম আমাকে দেখছেন বা আমার এই ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, কারণ বাংলা ভাষায় এরকম ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন জব সলিউশন এবং গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ারিং ভিডিও টিউটোরিয়াল নিয়ে আমি সবসময়ই আমার চ্যানেলে ভিডিও আপলোড দিই। সো নেক্সট ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন, ক্লিক করে রাখুন। সো শুরু করা যাক। প্রথমে আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিম। আমরা গতদিন বিম কত প্রকার হয়, বিমের উপরে লোড কত প্রকার হয়, এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব বিমের সাপোর্ট নিয়ে। কত ধরনের সাপোর্ট হতে পারে একটা বিমের। বিমের সাপোর্ট সাধারণত তিন প্রকার হয়। সাপোর্ট, টাইপস অফ সাপোর্ট can be three types. তিন ধরনের সাপোর্ট হয়ে থাকে বিমের। এখন বিমের তিন ধরনের যে সাপোর্ট হয় সেটা আমরা প্রায় সবাই জানি। এক নম্বর সাপোর্ট আমরা বলি পিন সাপোর্ট অথবা হিঞ্জড সাপোর্ট। দুই নম্বরে আমরা যেটা বলি সেটা হচ্ছে রোলার সাপোর্ট এবং তিন নম্বরে আমরা বলি ফিক্সড সাপোর্ট। সো পিন বা হিঞ্জড সাপোর্ট যেটা, এই পিন বা হিঞ্জড সাপোর্ট আমাদের যে পিন বা হিঞ্জড সাপোর্ট হয় সেটি দেখতে আমাদের চিত্রে সাধারণত এমনভাবে থাকে। পিন সাপোর্ট অনেক ক্ষেত্রে এটা এইভাবেও দেখানো হয়ে থাকে। যেভাবেই দেওয়া হোক না কেন এটা একটা পিন সাপোর্ট। এবং আমরা সাধারণত মুখস্থ করে ফেলি পিন সাপোর্টে দুইটা রিঅ্যাকশন ফোর্স হয়, এদিকে আর ওয়াই হয় এবং আর এক্স হয় এবং এরা পরস্পর লম্ব আকারে অবস্থান করে এবং এদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয় এবং আর ওয়াই এই যে বিম তার সাথেও 90 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করে। কিন্তু এটা কেন দুইটা সাপোর্ট প্রদান করে বা দুই দিকে এটার রিঅ্যাকশন থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখন আমরা আসি রোলার সাপোর্টের ক্ষেত্রে। পিন সাপোর্ট হলে কি হয়? পিন সাপোর্টে এটা এক্স এক্সিসে মুভ করতে দেওয়া হয় না, এটা এক্স এক্সিসেও বিমটাকে মুভ করতে দেয় না, ওয়াই এক্সিসেও এটাকে মুভ করতে দেয় না, দুই দিকেই আটকে রাখে। কিন্তু এটাকে চাইলে আমরা এইভাবে ঘোরাতে পারবো। পিন সাপোর্টের ক্ষেত্রে এটা একটা মোমেন্ট তৈরি করতে পারবে বা এই দিকে এটাকে ফোর্স দিলে এটা ঘুরতে পারবে। এটার বাস্তব উদাহরণ কেমন হতে পারে? এটার বাস্তব উদাহরণ হতে পারে একটা দরজার যেই পাল্লা বা জানলার পাল্লা যেটাকে আমরা ঘোরাতে পারি, সেটা একটা কিসের উদাহরণ? একটা হিঞ্জ বা পিন সাপোর্টের উদাহরণ। এখানে দুই দিকের এক্স ওয়াই দিকে আমরা কিন্তু দরজাটাকে খুলে নিয়ে আসতে পারছি না, তার মানে দুই দিকে সাপোর্ট দিছে, কিন্তু এটাকে ঘোরানো সম্ভব। তার মানে এই পিন সাপোর্ট থাকলে আমরা এটাকে এক্স ওয়াই ডিরেকশনে মুভ না করতে পারলেও এটাকে আমরা চাইলে উঠায় ঘোরাইতে পারবো এই জেড এক্সিসের সাপেক্ষে। এটা এক্স এক্সিস এদিকে, ওয়াই এক্সিস এদিকে, তাহলে জেড এক্সিস অবশ্যই এরকম হবে। এই জেড এক্সিসের সাপেক্ষে আমরা চাইলে এটাকে ঘোরাতে পারবো। তাহলে পিন সাপোর্ট কেমন হয় তাহলে আমরা সেটা জানলাম। এরপরের সাপোর্টটা হচ্ছে রোলার সাপোর্ট। একটা বিমের নিচে এরকম যদি দেওয়া থাকে এটাকে রোলার সাপোর্ট বলে।
আমরা জানি এটা শুধুমাত্র একদিকে আমাদের সাপোর্ট দেয় বা এর রিয়াকশন ফোর্স হয় একটা। কেন? কারণ এটা শুধুমাত্র এই দিকেই এই বিমটাকে নিচের দিকে নামতে দিবে না, কিন্তু এটা ইচ্ছা করলে এই দিকেও মুভ করতে পারবে, আবার এটাকে চাইলে ঘোরানোও যাবে, এটা ঘুরতেও পারবে এবং এটা ইচ্ছা করলে এক্স এর দিকে মুভ করতে পারবে। এই বিমটা এরকম যদি থাকে, এরকম যদি একটা বিম থাকে, আমি চাইলে এটাকে টান দিলে এদিকে যাবে, এদিকে মুভ করবে, আবার এদিকে ধাক্কা দিলে এদিকে মুভ করবে। তার মানে পিন সাপোর্ট এই দিকের সাপোর্ট দেয় না, শুধুমাত্র ওয়াই অ্যাক্সিসে সে সাপোর্ট দিচ্ছে, একটা দিকে সাপোর্ট দিচ্ছে, এই দিকেও তাকে এক্স অ্যাক্সিসে মুভ করা যায় এবং এইটাকে ইচ্ছা করলে ঘোরানো সম্ভব। তার মানে সে শুধুমাত্র একদিকে সাপোর্ট দেয়। এবং ফিক্সড সাপোর্ট যেটা আমরা বলি, সেটা যদি এরকম হয়, একটা কলামের মধ্যে যদি এরকম ফিক্সড করে দেওয়া থাকে একটা বিমকে, তাহলে সেটাকে আমরা বলি ফিক্সড সাপোর্ট। এটা কি করে? এটা এক্স অ্যাক্সিসেও মুভ করতে দেয় না, অর্থাৎ এদিকে একটা আর এক্স থাকে, এদিকে একটা আর ওয়াই থাকে, এবং এটা আমাদের যেহেতু এটা মুভও করতে দেয় না, অ্যান্টিক্লকওয়াইজ একটা মোমেন্ট বা কাপলও আমরা পেয়ে থাকি। তার মানে এটাকে বলা হয় ফিক্সড সাপোর্ট, এটা কোনো দিকেই মুভ করতে দেয় না। তাহলে আমরা জানলাম যে সাপোর্ট তিন প্রকার হতে পারে। পিন সাপোর্ট, যেটা দুই দিকে ফোর্স দেয় কিন্তু কোনো মোমেন্ট দেয় না বিধায় এটাকে ঘোরানো সম্ভব। যেটা রোলার সাপোর্ট, সেটা শুধুমাত্র একদিকে সাপোর্ট দেয়, অর্থাৎ এটা যে কোনো একদিকে সাপোর্ট দিবে, অন্যদিকে আমরা এটাকে মুভও করতে পারবো, আবার এটাকে চাইলে ঘোরানোও সম্ভব। এবং শুধুমাত্র ফিক্সড সাপোর্টে একটা মোমেন্ট পাওয়া যায় এবং দুই দিকের দুইটা ফোর্স পাওয়া যায়, তার মানে এটা কোনো দিকেই মুভ করবে না এবং এটা কোনো দিকে ঘুরবেও না। তাহলে সাপোর্ট সম্পর্কে আমরা জানলাম। আমরা গত পর্বে শিখেছিলাম যে লোড তিন প্রকার হতে পারে। এখন আমরা লোড যে তিন প্রকার হতে পারে সেটা কিভাবে কোনো বিমের উপরে অ্যাপ্লাই হয় এবং বাস্তব উদাহরণটা কি এই লোডগুলোর, সেগুলো নিয়ে একটু আলোচনা করি। কারণ আমরা যখন এর পরবর্তী পর্বগুলোতে এসএফডি এবং বিএমডি নিয়ে আলোচনা করব, সেই এসএফডি এবং বিএমডি আঁকতে গেলে বা এসএফডি বিএমডির ধারণা সঠিকভাবে পেতে গেলে আমাদের অবশ্যই লোডগুলো কিভাবে অ্যাপ্লাই হয় এবং লোডগুলোর ক্রিয়াবিন্দু কোথায়, এইটা সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। এবং আমাদের এই সাপোর্টগুলো সম্পর্কেও একটা ক্লিয়ার কনসেপ্ট থাকা খুবই জরুরি। এবার তাহলে আমরা টাইপস অফ লোড আরেকবার একটু দেখি। তাহলে টাইপস অফ লোড, টাইপস অফ লোড, এক নাম্বারটা হচ্ছে পিন বা পয়েন্ট, পিন না, পয়েন্ট লোড অথবা কনসেন্ট্রেটেড লোড। সাধারণত সবাই এটাকে পয়েন্ট লোড বলে থাকে। পয়েন্ট লোড বেশি প্রচলিত। কনসেন্ট্রেটেড মানেও কি, একই বিন্দুতে কনসেন্ট্রেট করে আছে, একটা পয়েন্টের উপরে আছে, তার মানে এটা একটা পয়েন্ট লোডই। এরপরে দ্বিতীয়টা হচ্ছে আমরা বলি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, যেটাকে সংক্ষেপে ইউডিএল বলা হয়। ইউনিফর্মলি, সমভাবে সব জায়গায় যদি বিস্তৃত কোনো লোড হয় সেটাকে আমরা ইউডিএল বা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড বলে থাকি। তিন নাম্বার যেই লোডটি সেটা হচ্ছে ইউনিফর্মলি ভ্যারিং লোড। তো ইউনিফর্মলি ভ্যারিং লোড, ইউনিফর্মলি ভ্যারিং লোড যেটাকে ইউভিএল বলা হয়, এটা কি সমভাবে পরিবর্তনশীল, একটা সমভাবে পরিবর্তন হয়, ইউনিফর্মলি ভ্যারি করে। তাহলে পয়েন্ট লোডগুলো একটু দেখি আমরা চিত্রের মধ্যে। যদি এটা একটা বিম হয়, এই বিমের উপরে যদি এরকম লোড হয়, একাধিক লোড হতে পারে, এখানে সাপোর্ট আছে দুইটি, সিম্পলি একটা সাপোর্টেড বিম, এবং এইখানে W1, W2, W3 তিনটি লোড আছে। চিত্রেই দেখা যাচ্ছে এই লোডগুলো একটা বিন্দুতে ক্রিয়া করছে, তাহলে এগুলোকে বলা হবে পয়েন্ট লোড, একটা বিন্দুতে ক্রিয়ারত লোড। এরপর ইউডিএল যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে এটা যদি একটা বিম হয়, একটা বিমের উপরে যদি লোডগুলো বা লোড ইউনিফর্মলি কিছুটা জায়গা জুড়ে
ছড়িয়ে থাকে সুষমভাবে, মানে সব জায়গায় একই হারে বৃদ্ধি না পেয়ে, মানে একইভাবে সব জায়গায় বিস্তৃত থাকে, ইউনিফর্মলি যদি বিস্তৃত থাকে একটা বিমের উপরে, তাহলে সেটাকে বলা হয় ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। এটা একক হয় নিউটন পার মিটার। তার মানে 1 মিটারে কতটুকু লোড সেটা আমাদের এখানে বলা থাকে। যেমন এইখানে কিন্তু এটা আসলে নিউটনে থাকে, কিন্তু এটা নিউটন পার মিটার বা নিউটন পার সেন্টিমিটারে এককে থাকে, বা কিলো নিউটন পার ফিট থাকতে পারে, পাউন্ড পার ফিট থাকতে পারে, এরকম অবস্থায় এই লোডগুলো দেওয়া থাকে। ইউনিফর্মলি ভ্যারিং লোডটা কি? ইউনিফর্মলি ভ্যারিং লোডটা হচ্ছে যদি আমাদের এরকম একটা বিমের উপর একটা এমন লোড থাকে যে লোডটা এখানে একেবারেই জিরো ছিল, আস্তে 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 বৃদ্ধি পেয়ে এইখানে সর্বোচ্চ হলো, এই লোডটাকে বলা হয় ইউনিফর্মলি ভ্যারিং লোড। তো ইউনিফর্মলি ভ্যারিং লোড সবসময় যে এই বিন্দুতে জিরোই হবে এটা কিন্তু না, এই প্রথম বিন্দুতে এটা থাকতেও পারে একটা মান। তাহলে ইউনিফর্মলি ভ্যারিং লোডের চিত্রটা এমনও হতে পারে, এখানে কিছুটা লোড ছিল, তারপর আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে এরকম হয়েছে, এরকমও হতে পারে। তাহলে এইটাও যদি একটা বিম হয়, এরকমও লোড হতে পারে, এখানে কিছুটা লোড ছিল, এদিকে আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। তার মানে ট্রাপিজয়েডাল অথবা ত্রিভুজাকৃতির দুটার যে কোনো একটা হতে পারে। তো আমরা একটা উদাহরণের মাধ্যমে এই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড এবং ইউনিফর্মলি ভ্যারিং লোডটা একটু চিনতে চেষ্টা করি। আমরা ধরলাম আমাদের কাছে একটা বিম আছে বা আমাদের একটা পাটাতন আছে, একটা স্ল্যাবের উপরে আমরা প্রথম এখানে একটা স্ল্যাবটা অবশ্যই কিছু দিয়ে সাপোর্ট দেওয়া থাকবে। আমরা এইখানে একটা ব্রিক রাখলাম, এরপর এখানে আরেকটা ব্রিক রাখলাম, এখানে আরেকটা ব্রিক রাখলাম, এখানে আরেকটা ব্রিক রাখলাম, এখানে আরেকটা ব্রিক রাখলাম, এখানে আরেকটা ব্রিক রাখলাম। তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা সেম দূরত্বে সমান সংখ্যক লোড কিন্তু আছে। আবার যদি আমি এর উপরে আরেকটা লোড, এর উপরে আরেকটা লোড, এর উপরে আরেকটা লোড ইট দিয়েই এখানে যদি ইট রাখা হয়, এই অবস্থায় রাখলে দেখাই যাচ্ছে যে সমভাবে সব জায়গায় লোডটা কিন্তু সমভাবে আছে। এইটুকু জায়গায় 2টা ইটের ভর পড়বে, এইটুকু জায়গায় এইটুকুতে 2টা ইটের ভর পড়বে, এইটুকুতে 2টা ইটের ভর পড়বে, এইটুকুতে 2টা ইটের ভর পড়ছে, এইটুকুতে 2টা ইটের ভর পড়ছে। তার মানে সমান দূরত্বে সমান পরিমাণ কিন্তু লোড এখানে পড়ছে। তাহলে এইটা হবে ইউডিএল, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, সমানভাবে সব জায়গায় লোড পড়েছে। এখন ইউনিফর্মলি ভ্যারিং লোডটা কি? আমার কাছে যদি একটা বিম বা কোনো একটা পাটাতন থাকে, ধরলাম আমার কাছে এটা একটা বিম বা পাটাতন, সাপোর্ট আছে এখানে, এটার উপরে আমি প্রথম এইখানে একটা ইট রাখলাম, এরপরে আমি এইখানে 2টা ইট রাখলাম, এইখানে যদি আমি 3টা ইট রাখি, এইখানে যদি 4টা ইট রাখা হয়, এইখানে যদি এইভাবে 5টা ইট রাখা হয় এবং এইখানে যদি এরকম 6টা ইট রাখা হয়, তাহলে এই যে লোডটা, এটা হচ্ছে এই চিত্রের উদাহরণ বা এই চিত্রের উদাহরণ। এখানে লোড আস্তে 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 বৃদ্ধি পেয়েছে, তার মানে সুষমভাবে বৃদ্ধি পেয়েছে। এটা হচ্ছে ইউভিএল। এই ধরনের লোড থাকলে সেটা হচ্ছে ইউভিএল, আর এই ধরনের লোড হলে এটা ইউডিএল। এখন আমরা বের করার চেষ্টা করব যে ইউডিএল এবং ইউভিএল থাকলে আমরা সেটাকে কিভাবে পয়েন্ট লোডে কনভার্ট করে ক্যালকুলেশন করতে পারি, যেটা এসএফডি এবং বিএমডি আঁকতে আমাদের খুবই সহায়তা করবে, বা এসএফডি বিএমডি আঁকার জন্য এটা অবশ্যই জানা দরকার। তো আমরা যদি ইউডিএল এবং ইউভিএল থাকে, সেটাকে পয়েন্ট লোডে কনভার্ট করার কৌশলটা আমরা এখন দেখব। যদি আমরা ইউডিএল এর কথা চিন্তা করি, আমরা সাধারণত একটা বিমের উপরে এইভাবে চিত্র দিয়ে বোঝাই যে ইউনিফর্মলি
ডিস্ট্রিবিউটেড লোড আছে, কিন্তু আসলে চিত্রটা কেমন? আসলে চিত্রটা হওয়ার কথা ছিল, এটা আমাদের তাড়াতাড়ির জন্য বা সুবিধার জন্য এইভাবে দ্রুত আঁকা হয়, কিন্তু আসলে চিত্রটা কেমন সেটা আমরা একটু দেখি। আমাদের অনেক বইতে যদি আমরা খেয়াল করি দেখা যাবে লোডটাকে কিন্তু এইভাবে দেওয়া নেই, দেওয়া আছে এইভাবে। আমি একটু ভিন্ন কালি ইউজ করি, এটা স্পষ্ট হবে। তাহলে এখানে লোডটা আসলে দেখানো উচিত এইভাবে, লোডটা এইভাবে দেখানো উচিত। তাহলে এইটা মনে রাখতে হবে, এইখানে এই হাইটটা, এই যে হাইট, সেটা হচ্ছে একক দৈর্ঘ্যে কতটুকু ওয়েট আছে সেটা প্রকাশ করে ডব্লিউ পার মিটার। একক দৈর্ঘ্যে ওয়েটের পরিমাণটা হচ্ছে এইটুকু প্রকাশ করে, এই উচ্চতাটা। তার সাথে যদি আমরা এইখান থেকে এই লেন্থ হয় এল, সেটা দিয়ে যদি আমরা গুণ করি, এটা হচ্ছে ডব্লিউ পার এল বলা যেতে পারে। পার লেন্থে কতটুকু ওয়েট আছে সেটা হচ্ছে এই হাইটটা, আর এই এল হচ্ছে লেন্থ। তাহলে আমরা টোটাল ওয়েট যদি বের করতে চাই, ডব্লিউ ইকুয়াল টু হবে ডব্লিউ বাই এল ইন্টু এল, তাহলেই পাওয়া যাবে ডব্লিউ। এটাই হচ্ছে কৌশল আমাদের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড বের করার। তারপরে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের টোটাল লোড বের করার জন্য আমরা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের মানকে দৈর্ঘ্য দিয়ে গুণ করি। কেন? কারণ আমাদের মনে রাখতে হবে এই চিত্রে এই যে চিত্রটা, এটার ক্ষেত্রফল, এটার এরিয়াটাই প্রকাশ করে টোটাল লোড। তার মানে এটার ক্ষেত্রফল কি? এদিকে হচ্ছে ডব্লিউ বাই এল, এটা হচ্ছে উচ্চতাটা, তার সাথে যদি আমি এল গুণ করি তাহলে আমি টোটাল লোডটা পেয়ে গেছি। এখন এই টোটাল লোডটা কোথায় ক্রিয়া করবে? আমাদের জানা আছে যে কোনো একটা চতুর্ভুজ আকারের বস্তু থাকলে বা কোনো একটা এইভাবে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকলে সেটা ওই লোডের সেন্টার বা সেন্ট্রয়েডে কাজ করে। সেন্ট্রয়েডটা কোথায়? এইটা যেহেতু এল লেন্থ, তাহলে এল বাই টুতে ক্রিয়া করবে, মাঝখানে ক্রিয়া করবে, এল বাই টুতে ক্রিয়া করবে। তার মানে ক্রিয়াবিন্দু হবে যে কোনো সাইড থেকে এল বাই টু, এই বিন্দুতে ক্রিয়া করবে। তার মানে এই দূরত্বটা হচ্ছে এল বাই টু। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের যে মান দেওয়া থাকবে, এটা একক থাকে হচ্ছে নিউটন বা কিলো নিউটন পার মিটার। তো এটার সাথে আমরা টোটাল লেন্থটাকে গুণ করলে কিলো নিউটন এককে টোটাল লোড পাবো, এবং সেটা এই টোটাল স্থানের মিডিলে ক্রিয়া করবে। আসলে ব্যাপারটা হচ্ছে সেন্টার বা সেন্ট্রয়েডে কাজ করবে। এরপরে আসি আমরা ইউনিফর্মলি ভ্যারিং লোড। ইউনিফর্মলি ভ্যারিং লোড যদি আমরা চিন্তা করি, এটা যদি বিম হয় তাহলে লোডটা ইউনিফর্মলি ভ্যারি করলে এরকম ইউনিফর্মলি ভ্যারিং লোড হবে, এবং ইউনিফর্মলি ভ্যারিং লোডটা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এইখানেও কথা হচ্ছে এই যে লোড, এখানে আমরা বলেছি লোডের এরিয়াই হচ্ছে টোটাল লোড, এটা সবার ক্ষেত্রে সত্য, এরিয়াই হচ্ছে টোটাল লোডটা। তাহলে এটার লোডটা কিভাবে বের করা যাবে? এইখানে আমাদের দেওয়া থাকবে, এইটার একটা মান দেওয়া থাকবে, এই মানটাকে দিয়ে যদি আমি এই হাফ ইন্টু বেজ, এটা যদি এল হয়, এল ইন্টু এইখানে যেটা দেওয়া থাকবে ডব্লিউ, এইখানে যে মানটা দেওয়া থাকবে সেই মানটা দিয়ে যদি আমি গুণ করি, তাহলে এটাকে ডব্লিউ না বলে আমরা বি বলি বা এইচ বলি, এল ইন্টু এইচ, এই মানটার সাথে এই মানটা গুণ করে হাফ দিয়ে গুণ করলে আমরা জানি এরিয়া পাওয়া যায়। কারণ এরিয়া হচ্ছে এই ত্রিভুজের এরিয়াটাই হবে এই লোডের মান, এটা লোডের মান পাওয়া যাবে এইভাবে। এবং আমাদের এই লোডটা ক্রিয়া করবে কোথায়? ক্রিয়াবিন্দু হচ্ছে, এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে, একটা ত্রিভুজ যদি এরকম একটা ত্রিভুজ হয়, ত্রিভুজের সেন্ট্রয়েড কোথায়? আমাদের জানা আছে ত্রিভুজের সেন্ট্রয়েডটা এটাকে 3 ভাগে ভাগ করে 2 ভাগ এই পাশে রাখে, তার মানে 2l/3, এলকে 3 ভাগে ভাগ করে, এটা যদি টোটাল এল হয় তাহলে এলকে 3 ভাগে ভাগ করে এই সাইডে থাকে 2 ভাগ আর এই সাইডে থাকে 1 ভাগ, l/3। তাহলে 2l/3 এবং l/3 হয় হচ্ছে এই জায়গায় সেন্ট্রয়েডের
স্থানটা। তার মানে আমাকে যদি এই সাইড থেকে চিন্তা করতে হয় তাহলে ক্রিয়াবিন্দু হবে L/3 দূরে, এই সাইড থেকে চিন্তা করলে 2L/3 দূরে। তার মানে আমরা বুঝে ফেললাম যে এটার ক্রিয়াবিন্দুটা এইখানে হবে। এখন আমার যেই প্রান্ত থেকে বের করতে হোক সেই প্রান্তটা আমি ঠিক করে নেব। তার মানে এইখানে ক্রিয়া করবে, যেটা এইখান থেকে এই ডিস্টেন্সটা হবে, এখান থেকে এই ডিস্টেন্স হচ্ছে 2L/3। মনে রাখতে হবে সরু পাশ, যে পাশে সরু সেই পাশে, এই পাশটা সরু এই পাশটা চওড়া, তাহলে সরু পাশে 2 ভাগ, চিকন পাশে 1 ভাগ, এভাবে মনে রাখলে এটা খুবই সহজ। আর এই পাশে L/3 অংশ দূরে থাকবে। তার মানে মনে রাখতে হবে কোনো লোডের যেই চিত্র, ওই চিত্রের এরিয়া হচ্ছে তার লোডের মান এবং ক্রিয়া করে সবসময় ওই চিত্রের সেন্ট্রয়েডে। ওটা যদি ত্রিভুজ আকার হয় ত্রিভুজের সেন্ট্রয়েডে, যদি চতুর্ভুজ আকার হয় চতুর্ভুজের সেন্ট্রয়েড দিয়ে ওটা ক্রিয়া করবে। তাহলে আমরা আশা করি এটা সবাই বুঝতে পেরেছেন। এরপরে আমরা আসব এসএফডি এবং বিএমডি আসলে কি এবং সেটা বেসিকটা কি, এটা আমরা একেবারে বেসিক থেকে বোঝার চেষ্টা করি। তাহলে এবারের কনসেপ্ট হচ্ছে শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট। শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট। তো শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট আসলে কি সেটা নিয়ে একটু কথা বলি। ফোর্স যদি এমন কোনো ফোর্স হয় যেটা নিউট্রাল অ্যাক্সিসের ভার্টিক্যালে কাজ করছে, তাহলে আমাদের কাছে শেয়ার ফোর্সটার সংজ্ঞা দেওয়ার আগে আমরা আগে শেয়ার ফোর্সটার একটু চিত্র দিয়ে বেসিকটা বুঝে নিই। আমাদের কাছে এরকম একটা যদি বিম থাকে, এই বিমের উপরে যদি একটা লোড ডাব্লিউ এভাবে ক্রিয়া করে, এই ডাব্লিউটা এটাকে কি করতে পারে, এই এ এবং বি যদি একটা বিম হয়, এই ডাব্লিউ ওয়েটটা বা এই লোডটা এই বিমটাকে এক করতে পারে, যে এটা ভেঙে দিতে পারে, এটা ব্রেক হয়ে যেতে পারে। আরেকটা হতে পারে এই লোডের কারণে এটা বেঁকে যেতে পারে। তো আমরা প্রথম ভেঙে গেলে কি হবে সেটা নিয়ে চিন্তা করি। তাহলে এই বিমটাকে এটা ভেঙে দিতে পারে, এই যে ভেঙে দিতে পারে যেই ফোর্স, ভেঙে দিলে কি হবে, বিমটা শেয়ার হয়ে যাবে, 2 ভাগে শেয়ার হয়ে যাবে। এই ভেঙে দেওয়ার ফোর্সকেই বলা হয় শেয়ার ফোর্স, যেটা বিমটাকে শেয়ার করে দেয় 2টা খণ্ডে। তাহলে যেই ফোর্স কোনো বিমকে 2টা খণ্ডে শেয়ার করে দিতে চায় সেটাই হচ্ছে শেয়ার ফোর্স। সো এটা গেল প্রথম কথা। তাহলে শেয়ার ফোর্সের বাস্তব উদাহরণ কি? বাস্তবে শেয়ার ফোর্সের অনেকগুলো উদাহরণ আছে। আমরা যেই কোনো কিছু কাটাকাটি করি, ছুরি দিয়ে আমরা যখন সবজি কাটি বা বটি দিয়ে যখন কোনো কিছু কাটি, তখন সেটা কি হয়, সেটা আসলে শেয়ার ফোর্স। কারণ এইটা কি করে, ওই জিনিসটাকে কেটে 2 খণ্ড করে। আমি যদি একটা গাজরকে কাটি ছুরি দিয়ে, তাহলে এটা কিন্তু গাজরটাকে কয় খণ্ড করে ফেললো, 2টা খণ্ডে শেয়ার করে ফেললো। তার মানে ছুরি দিয়ে বা বটি দিয়ে কোনো কিছু কাটা আসলে একটা শেয়ার ফোর্সের উদাহরণ। এইগুলো হচ্ছে শেয়ার ফোর্স। বা ব্রেডকে আমরা যদি ব্রেডের কথা চিন্তা করি, ব্রেডকে আমরা কেটে কেটে স্লাইস তৈরি করি, এই ব্রেডকে যেই ছুরি দিয়ে কাটা হয় এটা কিন্তু ব্রেডকে স্লাইস করতে থাকে বা শেয়ার করতে থাকে, এইটাকেই আমরা বলবো শেয়ার ফোর্স। এটা যেহেতু একটা ফোর্স, এর ইউনিট হবে নিউটন অথবা কিলো নিউটন। এবং ডেফিনেশন যদি আমরা দেই, শেয়ার ফোর্স shear force is the algebraical sum. The shear force is the algebraical sum of all external forces, all external acting parallel to the section or vertical
to the axis of beam on either left side or right side of the section। এর অর্থটা কি? আমরা এই যে বিমটার শেয়ার বের করতে চাচ্ছি, টোটাল বিমের যদি আমরা ফোর্স ক্যালকুলেশন করি, যেহেতু এটা স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম সিস্টেমে আছে, আমরা বলতে পারি সামেশন অফ Fx for the full beam is 0, summation of Fy of the full beam is 0, summation of Fz of the whole beam is 0। তার মানে আমি যদি টোটাল বিমের শেয়ার ফোর্স নির্ণয় করতে চাই, তাহলে কিন্তু আমি কোনো শেয়ার ফোর্স পাবো না, কারণ শেয়ার ফোর্স হিসাব করা যাবে না, কারণ সেটা টোটাল বিমের ফোর্স কিন্তু 0 হয়ে যাবে। তার মানে আমার শেয়ার ফোর্স নির্ণয় করতে হবে যে কোনো একটা সেকশনের। তাহলে কোনো একটা সেকশনের যদি আমি শেয়ার ফোর্স নির্ণয় করতে চাই, তার মানে আমি যদি যে কোনো একটা সেকশন কেটে নিই, এই সেকশনের যে কোনো এক সাইড থেকে, যে কোনো সাইড থেকে আমরা এই বিমের উপরে এই সেকশনের যে কোনো এক সাইডের টোটাল ফোর্সকে যদি আমরা ক্যালকুলেশন করি, এক্সটার্নাল ফোর্সগুলোকে হিসাব করলে সেটাই হবে এই সেকশনের জন্য, এই বিমের এই সেকশনের জন্য আমাদের শেয়ার ফোর্স। তার মানে আমি যদি কোনো একটা সেকশন না উল্লেখ করি, তাহলে কিন্তু শেয়ার ফোর্স বা বেন্ডিং মোমেন্ট কিছুই নির্ণয় করা সম্ভব না। কারণ বেন্ডিং মোমেন্ট কীভাবে নির্ণয় হবে? সামেশন অফ mx equal to 0, summation of my equal to 0, summation of mz equal to 0। যেহেতু বিম নড়াচড়া করবে না, মুভ করবে না, তার মানে এটা স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম সিস্টেম বলে। এই স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম সিস্টেমের জন্য অল মোমেন্ট, অল ফোর্সের যে কোনো একদিকের যদি সামেশন নেওয়া হয়, তাহলে সেটা 0 হয়। তার মানে আমাকে যে কোনো একটা সেকশন চিন্তা করতে হবে, তাহলে শেয়ার ফোর্স সবসময় যে কোনো একটা সেকশনের হয়। এই জন্যই কথাটা বলা হয়েছে, দ্য শেয়ার ফোর্স ইজ দ্য অ্যালজেব্রিক্যাল সাম অফ অল এক্সটার্নাল ফোর্সেস অ্যাক্টিং প্যারালাল টু দ্য সেকশন। প্যারালাল টু দ্য সেকশন মানে কি? আমরা যদি এই যে সেকশন চিন্তা করি, যে কোনো একটা সেকশন নেই, এইটা যদি আমার সেকশন হয়, তাহলে এই সেকশনের প্যারালালে যেই ফোর্সগুলো ক্রিয়া করছে, এটাই হচ্ছে শেয়ার ফোর্স। কিন্তু ভার্টিক্যাল টু দ্য অ্যাক্সিস অফ বিম, কিন্তু এইটা কিন্তু মূল বিমের যেই অ্যাক্সিস, এই অ্যাক্সিসের উপরে কিন্তু ভার্টিক্যাল। এটা খুব ক্লিয়ার থাকতে হবে যে বিমের অ্যাক্সিসের উপরে ফোর্সটা ভার্টিক্যাল, কিন্তু সেকশনের সাথে সে প্যারালাল। এটাকেই বলা হয় শেয়ার ফোর্স। তার মানে আমাকে যে কোনো এক সাইডের সবগুলো ফোর্স যোগ করলে যেই ফোর্স পাবো, ওইটাই হচ্ছে ওই সেকশনের জন্য শেয়ার ফোর্স। তো আমরা এটাকে সংক্ষেপে লিখে নিতে পারি যে সাম অফ শেয়ার ফোর্সের SF, সংক্ষেপে আমরা যেহেতু সংক্ষেপে লিখছি, সংজ্ঞাটা সংক্ষেপ, নামটাও সংক্ষেপে লিখলাম, সাম অফ অল ভার্টিক্যাল VE হবে ভার্টিক্যাল ফোর্সেস আপ টু এ সেকশন। তার মানে কোনো সেকশন পর্যন্ত, কোনো একটা প্রান্তবিন্দু থেকে কোনো সেকশন পর্যন্ত টোটাল ফোর্সের সামেশনই হবে ওই সেকশনের জন্য শেয়ার ফোর্স। এরপর আমরা আসি বেন্ডিং মোমেন্টে। আমরা যেই বিমটার কথা একটু আগে চিন্তা করলাম, আমরা ধরলাম এই বিমটাই আমার কাছে আছে। তো এই বিমটাকে আমরা যখন ফোর্স ক্রিয়েট করলাম বা লোড এর উপরে দিলাম, এই লোড দেওয়ার ফলে কি হতে পারে? একটু আগে আমরা বললাম যে এটা ভেঙে দুইটা খণ্ড হয়ে শেয়ার করতে পারে, অথবা এই শেয়ার না করে এটা কিন্তু এই লোডের কারণে, ডাব্লিউ লোড প্রয়োগের ফলে এটা শেয়ার না করে আরেকটা কাজ করতে পারে, সেটা হচ্ছে বেন্ড হয়ে যেতে পারে। বেন্ড হতে পারে কিরকম? এটা এরকম বেঁকে এরকম হয়ে যেতে পারে। তাহলে এই যে যেটা হলো, এইটাকে বলা হয় বেন্ডিং অফ দ্য বিম, বা এই বিমটার বেঁকে যাওয়া, বেন্ডিং অফ দ্য বিম। এবং এই বেন্ডিংয়ের ফলে এটার যে মোমেন্ট তৈরি হয়, এই বেন্ডিং যেটার কারণে তৈরি হয়, এইটাকেই বলা হয় বেন্ডিং মোমেন্ট।
এই মোমেন্টকে, যে মোমেন্টের কারণে এই বেন্ডিং তৈরি হবে সেটাকেই বলা হবে বেন্ডিং মোমেন্ট। এখন বেন্ডিং শুধু এইভাবে হবে সেটা না, বেন্ডিং অন্যভাবে হতে পারে। তাহলে আমরা আগে একটু খেয়াল করি যে বেন্ডিং মোমেন্টের সংজ্ঞাটা কি। বেন্ডিং মোমেন্ট ঠিক আগের মতো, it is defined as the algebraical sum of the moments produced by all the external forces acting on the left or right side of the section। এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এটা যে কোনো একটা সেকশনের আমরা বেন্ডিং মোমেন্ট বের করতে পারবো। টোটাল বিমটার বেন্ডিং মোমেন্টের সামেশন কিন্তু 0 হয়ে যাবে, যেহেতু এটা স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম সিস্টেমে আছে। সো বেন্ডিং মোমেন্টের সংজ্ঞা হবে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যালজেব্রিক্যাল সাম অফ দ্য মোমেন্ট প্রডিউসড বাই অল এক্সটার্নাল ফোর্সেস অ্যাক্টিং লেফট সাইড অর রাইট সাইড। যে কোনো এক সাইডের যে মোমেন্ট আছে, এই সেকশন যদি এটা হয়, এই সেকশনের লেফট সাইডের অথবা যে কোনো রাইট সাইডের সবগুলো, যে কোনো একটি সাইডের সবগুলো ফোর্সের দ্বারা যেই মোমেন্ট তৈরি হচ্ছে, এক সাইডের সবগুলো ফোর্স দ্বারা, এখানে আমরা একটা ফোর্সের সিম্পল সিস্টেম দেখিয়েছি, যদি একাধিক ফোর্স থাকে সেই একাধিক ফোর্সের দ্বারা এই সেকশনের এক সাইডের যতগুলো কি তৈরি হবে, মোমেন্ট তৈরি হবে, তাদের সামেশনটাই হবে এই সেকশনের জন্য, এই সেকশনটির জন্য এই বিমের বেন্ডিং মোমেন্ট। এখন আমরা কথা বলবো হচ্ছে বেন্ডিং মোমেন্ট এবং শেয়ার ফোর্সের, এবং বেন্ডিং মোমেন্টের এককটা আগে আমরা লিখে নিই। ইউনিট অফ বেন্ডিং মোমেন্ট হবে নিউটন মিটার অথবা কিলো নিউটন মিটার, তার মানে ফোর্স ইন্টু ডিস্টেন্স। সো এটা হবে নিউটন মিটার অর কিলো নিউটন মিটার। এখন আমরা বেন্ডিং মোমেন্ট এবং শেয়ার ফোর্সের সাইন কনভেনশন নিয়ে কথা বলবো, কারণ সাইন কনভেনশনটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটা বিমের বিহেভিয়র কীরকম হবে এটা সম্পর্কে জানার জন্য এই বেন্ডিং মোমেন্ট এবং শেয়ার ফোর্সের সাইন কনভেনশনটা জানা আমাদের খুবই জরুরি। তো আমরা একটা যদি বিমের কথা চিন্তা করি, আগে শেয়ার ফোর্সেরটা নিয়ে চিন্তা করি আমরা। আমাদের যদি এটা একটা বিম হয়, বিমটা যদি শেয়ার করে এরকম খণ্ড তৈরি হয়, এরকম আমাদের সেকশন, এই সাইডে হয় আপ, লেফট সাইডে আপ, রাইট সাইডে যদি ডাউন হয়, তাহলে এটাকে বলা হবে পজিটিভ শেয়ার, শেয়ার ফোর্স, পজিটিভ শেয়ার। যদি এমন হয় বিমটা, যদি এমন হয় এই সাইডে লেফট সাইডে ডাউন, এটা যদি সেকশন হয় লেফট সাইডে ডাউন, রাইট সাইডে আপ, তাহলে এটা মাইনাস ভিই মানে নেগেটিভ শেয়ার। তার মানে কোনো একটা সেকশনের লেফট সাইডে আপওয়ার্ড শেয়ার ফোর্স আপ হলে আর রাইট সাইডে ডাউন হলে সেটা পজিটিভ শেয়ার, আর লেফট সাইডে ডাউন এবং রাইট সাইডে আপ হলে সেটা পজিটিভ শেয়ার, নেগেটিভ শেয়ার। মোমেন্টের ক্ষেত্রে একই রকম। আমরা যদি একটা বিমের কথা চিন্তা করি, লোড প্রয়োগের ফলে যদি সেটা এরকম বেঁকে যায়, তার মানে লেফট সাইডে এখানে ক্লকওয়াইজ আর রাইট সাইডে অ্যান্টি ক্লকওয়াইজ,
লেফট সাইডে ক্লকওয়াইজ এবং রাইট সাইডে অ্যান্টি ক্লকওয়াইজ। যেমন এটা লেফট সাইডে আপওয়ার্ড ছিল, রাইট সাইডে ডাউনওয়ার্ড। তো এটা যদি লেফট সাইডে ক্লকওয়াইজ এবং রাইট সাইডে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট তৈরি হয়, তাহলে সেটাকে আমরা বলবো পজিটিভ মোমেন্ট বা বেন্ডিং মোমেন্ট। এবং যদি আমাদের বিমটা এরকম বেঁকে যায়, লোড প্রয়োগের ফলে যদি এভাবে বেঁকে যায়, তার মানে এই সাইডে যদি আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ, লেফট সাইডে অ্যান্টি ক্লকওয়াইজ, রাইট সাইডে যদি হয় ক্লকওয়াইজ, তাহলে সেটা হচ্ছে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট এবং এটাকে বলা হয় স্যাগিং বেন্ডিং মোমেন্ট এবং এটাকে বলা হয় হগিং। আমরা স্যাগ কথাটা এর আগে শুনেছি, আমাদের চেইন সার্ভেইংয়ে চেইনটা কিছুটা ঝুলে গেলে সেটাকে আমরা বলি চেইনের স্যাগ হওয়া। তো এটা হচ্ছে সেই চেইনের মতো ঝুলে গেছে, সো এটাকে আমরা বলবো স্যাগিং বেন্ডিং মোমেন্ট, আর এটাকে বলবো হগিং বেন্ডিং মোমেন্ট। তো এই সাইন কনভেনশনগুলো এবং আমাদের যেই বেসিকগুলো আজকে আমরা শিখেছি, এগুলো খুব ভালোভাবে জানতে হবে। নেক্সট পর্বতে আমি শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টের যেই কোশ্চেনগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের চাকরি পরীক্ষাগুলোতে আসে বা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা এবং বিভিন্ন ইউনিভার্সিটির পরীক্ষাগুলোতে আসে এবং AMI এর পরীক্ষাগুলোতে আসে, সেই বেন্ডিং মোমেন্টগুলো, গুরুত্বপূর্ণ বেন্ডিং মোমেন্টগুলো খুব দ্রুত কিভাবে সলভ করা যায়, চাকরি পরীক্ষার অবজেক্টিভে আসলে কিভাবে সলভ করা যায়, এইগুলো নিয়ে আমি নেক্সট পর্বে আলোচনা করব। সেই পর্ব দেখার আমন্ত্রণ রইল। এবং এই পর্বটি আজকে যারা প্রথম দেখছেন তারা আগের পর্বটি অবশ্যই এখানে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে ওপরে এবং ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, এটা গিয়ে দেখে নেবেন। এবং নেক্সট পর্ব দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন, যাতে নেক্সট পর্বের নোটিফিকেশন আপনার কাছে সবার পূর্বে পৌঁছে যায় এবং আপনি আমাদের চ্যানেলের সবগুলো ভিডিওর নোটিফিকেশন প্রতিনিয়ত পেতে থাকেন। এখন থেকে আমাদের চ্যানেলে প্রতি সপ্তাহে 3টি করে ভিডিও অবশ্যই আপলোড করা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।